সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। তোমরা অলরেডি জেনে গেছো আমাদের ক্লাসে মিশন জয়েন্ট এন্ট্রান্স 2022 শুরু হয়েছে, যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ জয়েন্ট এন্ট্রান্স, সেখানে WBJEE, JEE মেন, JEE অ্যাডভান্সের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি। এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মধ্যে কিন্তু টপিক ওয়াইজ বিভিন্ন মেন, অ্যাডভান্স, WBJEE রিসেন্ট ইয়ারের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো কী করে সলভ করতে হয় সেটাও আমি শিখিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু বেশ কয়েকটা ক্লাস হয়ে গিয়েছে, সেগুলো দেখার জন্য ওপরে আই বাটন চেক করো, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নাও। আমরা মূলত কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে স্টার্ট করেছি। কোয়াড্রেটিক ইকুয়েশনের আজকে কিন্তু পার্ট 4 ক্লাস। এই ক্লাসটাই আজকে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনকে মোটামুটি শেষ হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস চলে যাব। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের লিমিট শুরু করব। লিমিটের ওপর যেই বিভিন্ন কোশ্চেন আসে সেই কোশ্চেন অনুযায়ী এবং যেইর যে সিলেবাস সেই অনুযায়ী আমরা লিমিট পড়ব। এবং আজকের ক্লাসটাতে মূলত আমরা যেটা পড়ব, আগের দিনই আমরা বলে রেখেছিলাম যে আজকের ক্লাসে আমরা পড়ব লোকেশন অফ রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, লাস্ট পার্ট। এই পার্টটার পরে কোয়াড্রেটিক ইকুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন রিলেটেড যে সমস্ত যেই লেভেলের কোশ্চেন আছে সেই রকম বেশ কিছু কোশ্চেন এবং তার সলিউশন কমপ্লিটলি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে এখনো যুক্ত হওনি তারা অবভিয়াসলি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করো, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যুক্ত হয়ে যাও খুব তাড়াতাড়ি। তাহলে চলো দেরি না করে আজকে আমাদের ক্লাস স্টার্ট করি। বাদ বাকি কথা মাঝখানে হবে পরে। লোকেশন অফ রুটস জিনিসটা কি সেটা প্রথম দেখব। তো দেখো, লোকেশন অফ রুটস হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা থেকে WBJEE হোক, JEE মেন, অ্যাডভান্স তো বটেই, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রশ্ন করা হয়। বিশেষ করে JEE মেন্সে কিন্তু লোকেশন অফ রুটস থেকে প্রত্যেকটা সেশনে একটা করে কোশ্চেন তুমি আসবে, ধরে নাও প্রত্যেকটা শিফটে একটা করে কোশ্চেন আসে। তো লোকেশন অফ রুটসটা অ্যাকচুয়ালি কী জিনিসটা সেটা প্রথম বুঝবো। লোকেশন অফ রুটসকে যদি আমি সংক্ষেপে বা বলতে চাই যে এর মানে হচ্ছে পজিশন অফ রুট। লোকেশন অফ রুটস মানে হচ্ছে একটা রুটের অবস্থান। সেই অবস্থানটা কার সাপেক্ষে হবে না, আমি যদি লিখি পজিশন অফ রুটস উইথ রেসপেক্ট টু, কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এনি গিভেন নাম্বারস, অর্থাৎ কোনো একটা বা কোনো দুটো নাম্বারের রেসপেক্টে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস, এক বা একাধিক রুটস কোনো একটা নাম্বারের রেসপেক্টে তার পজিশনটা বলে দেওয়া থাকবে। ইয়েস, এটা বলে দেওয়া থাকবে। এবং কোয়াড্রেটিক ইকুয়েশনটা তোমাদেরকে ঠিক এরকমভাবে দেওয়া থাকবে, ল্যামডা প্লাস 3x² প্লাস বা মাইনাস ল্যামডা মাইনাস 2x প্লাস ল্যামডা প্লাস 5 ইকুয়ালস টু, বা 2 ল্যামডা প্লাস 5 ইকুয়ালস টু 0। এইরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকবে, যে কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে একটা প্যারামিটার ল্যামডা থাকতে পারে, বা এম থাকতে পারে, বা সি থাকতে পারে, পি থাকতে পারে, টি থাকতে পারে, ইত্যাদি বিভিন্ন রকমের প্যারামিটার দিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া থাকবে। এবং দিয়ে বলা হবে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট কোনো একটা গিভেন নাম্বার 2-এর থেকে যদি ছোট হয়, কিংবা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট কোনো একটা নাম্বার 4-এর থেকে যদি বড় হয়, কিংবা কোনো একটা ইন্টারভাল 0,2 এর মধ্যে যদি এই রুটগুলো অবস্থান করে, কিংবা এই রুটগুলোর মধ্যে একটা রুট 0,2 এর মধ্যে থাকছে, অপর রুটটা 2,3 মধ্যে থাকছে, তাহলে সেক্ষেত্রে ল্যামডার ভ্যালু কি হবে। এবং ল্যামডার নিশ্চয়ই একটা ভ্যালু হবে না, ল্যামডার ভ্যালুটা একটা রেঞ্জের মধ্যে আসবে, এরকম কোনো ইন্টারভ্যালে আসবে, এরকম টাইপের হয়তো কোনো ইন্টারভ্যালে আসবে এরকমভাবে। তো ল্যামডার এইরকম একটা রেঞ্জ বা ল্যামডার ভ্যালুর রেঞ্জটা আমাদেরকে বার করতে হবে, যেখানে আমাদেরকে বলে দেবে এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে প্যারামিটার যুক্ত থাকবে। সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুটসটার পজিশনটা বলা থাকবে। হতে পারে যে রুটসগুলো সব >2, বা হতে পারে রুটসগুলো সব <4, বা রুটসগুলো কোনো একটা ইন্টারভ্যালে আছে, অর্থাৎ ইন্টারভ্যালে থাকার অর্থ হচ্ছে দুটো গিভেন নাম্বারের মধ্যে হয়তো রুটসগুলো আছে, কিংবা একটা রুট একটা ইন্টারভ্যালে, অপর রুট অপর ইন্টারভ্যালে, এরকম বিভিন্ন রকম অঙ্ক দেবে। তো সেই ধরনের অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। কিন্তু তার আগে লোকেশন অফ রুটসের বেশ কিছু জিনিস, এই অঙ্কগুলো সলভ করার জন্য যে প্রসিডিওর, যে মেথড, সেই মেথডটা আমরা কেস 1, কেস 2, কেস 3 করে মোট 6টা কেসে আগে মেথডটা শিখে নেব। মেথডটা শিখে নেওয়ার পর JEE মেন্সের দুটো এবং WBJEE একটা অঙ্ক আমরা সলভ করে নেব।
তারপর আমরা ইনফাইনাইট রিপিটেশন বলে আরও এক ধরনের অঙ্ক শিখে নেবো, যেটা রিসেন্ট ইয়ারে যেই মেন্সে আসছে আমি দেখলাম। তো ইনফাইনাইট রিপিটেশনের অঙ্ক কিভাবে করতে হয়, কীরকম হয়, সেটাও দেখিয়ে দেবো। তাহলে চলো সবার প্রথম আমরা লোকেশন অফ রুটসের কেস 1-এ চলে যাব। তোমাদের প্রত্যেককে একটাই অনুরোধ, তোমরা খাতা পেন নিয়ে বসো, পুরো ক্লাসটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখো। যতগুলো ক্লাস আমি করাবো তোমাদেরকে WBJEE থেকে শুরু করে JEE মেন অ্যাডভান্সের প্রিপারেশন করিয়ে দেওয়ার জন্যই। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টস আছে, যারা WBJEEর জন্য লক্ষ্য স্থির রেখে পড়ছো, তাদেরকে অবশ্যই বলবো তোমরা অবশ্যই পুরো ক্লাসগুলো দেখো, সম্পূর্ণ ক্লাস খাতা পেন নিয়ে বসে ধৈর্য ধরে। যখন সম্পূর্ণ ক্লাসটা দেখার সময় পাবে তখনই ক্লাসটা দেখো, আদারওয়াইজ ওই 1-2 মিনিট ক্লাসটা দেখে কিন্তু বিশেষ কিছু লাভ হবে না। তো চলো প্রথমে কেস 1 দেখো। কেস 1 যদি আমি করি যে ইফ 2 রুটস অফ এ কোয়াড্রেটিকের যেরকম আকার হয় সেরকমই হবে, ax² + bx + c = 0। এই কোয়াড্রেটিকের দুটো রুটস যদি আমি ধরে নিই আলফা বিটা, কোয়াড্রেটিক্সের দুটো রুট আলফা বিটা always greater than a number k। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা কোয়াড্রেটিক ax² + bx + c = 0, তার দুটো রুট ধরে নেওয়া হয়েছে আলফা বিটা। সেই রুটস দুটো যদি একটা যে কোনো নাম্বার k এর থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে কি কি কন্ডিশন পাবো, সেই কন্ডিশনগুলোকে কাজে লাগিয়েই আমরা ভবিষ্যতে যখন প্যারামিটারওয়ালা কোয়াড্রেটিক ইকুয়েশন দেবে, সেই প্যারামিটারওয়ালা কোয়াড্রেটিক ইকুয়েশনের প্যারামিটারের ভ্যালুটা কিন্তু আমরা বার করতে পারবো সেই কন্ডিশনগুলো থেকে। তো কন্ডিশনগুলো আমরা জানবো, আমাদের লক্ষ্য হচ্ছে কন্ডিশন কী কী সেইগুলো জানা। তো কেস 1-এ প্রথম দেখো, আমাদেরকে আগের দিন আমরা গ্রাফ আঁকার যে পদ্ধতি সেগুলো শিখিয়ে দিয়েছি, সেখান থেকে অঙ্কও করিয়ে দিয়েছি। তো আগের ক্লাসটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু এই ক্লাসে বেশ অসুবিধা হতে চলেছে, তাই অবশ্যই রেকমেন্ড করবো আগের ক্লাসটা দেখে নাও, উপরে আই বাটনে ক্লিক করে তারপরেই এই ক্লাসটা দেখো। দেখো আগের ক্লাসে গ্রাফ আঁকার পদ্ধতি অনুযায়ী আমি এখানে কিন্তু গ্রাফটা এঁকে নেবো। সবার প্রথম দেখো এখানে বলছে যে রুটসগুলো গ্রেটার দ্যান এ নাম্বার কে, অর্থাৎ কেটা হচ্ছে কিন্তু সবার প্রথম বলি রুটস কি হয় না, আমি আগেই বলেছি রুটস কিন্তু এক্স অ্যাক্সিসের ওপর লাই করে। যে কোনো কার্ভের রুটস সর্বদা কোথায় লাই করে, এক্স অ্যাক্সিসের ওপর লাই করে। তো এক্স অ্যাক্সিসের ওপর যদি রুটসগুলো লাই করে এবং রুটসগুলো যদি একটা গিভেন নাম্বার কে থেকে বড় হয়, তাহলে কেটা অবশ্যই এক্স অ্যাক্সিসের উপর কোনো একটা জায়গায় অবস্থিত। তো আমি ধরলাম এখানে x = কেটা অবস্থিত। এখন রুটসগুলো যদি কে এর থেকে বড় হয়, আমরা কি জানি এক্স অ্যাক্সিসের ওপর কোনো একটা বিন্দুর থেকে কোনো একটা বিন্দু বা কোন এক্সের ভ্যালু যদি x = a আর x = b, যদি এর থেকে বিটা বড় হয়, তাহলে সর্বদাই কি হয় না এ পয়েন্টের ডান দিকে অবস্থান করে বড় পয়েন্টটা, অর্থাৎ এর থেকে বড় হয় বিটা, তাহলে এর ডান দিকে থাকবে বিটা। তেমনি সিমিলারলি এখানে দেখো কে এর থেকে যেহেতু আলফা বিটা বড়, তাই কে এর ডান দিকে আলফা আর বিটা থাকবে। তো আমি ধরলাম কে এর ডান দিকে আলফা এখানে আছে, বিটা এখানে আছে, তোমরা যেখানে খুশি আলফা বিটা নিতে পারো, কে এর ডান দিকে নিলেই হবে। এবার একটা জিনিস দেখো, যেহেতু দুটো রুট আলফা বিটা এক্সিস্ট করছে এইভাবে, তাহলে অবশ্যই কি না কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুটো সেপারেট রিয়েল রুট আছে, এটা আমরা প্রথমেই বুঝতে পারছি। তো গ্রাফটা আমরা এখানে কিভাবে হতে পারে দেখো, তো এইভাবে আরও আমি একটা ছবি আঁকছি। তো এখানে x = k আছে, এখানে যেমন আলফা, এখানে বিটা, x = আলফা বিটা। তো গ্রাফটা হয় আপওয়ার্ডস হবে এইভাবে, কিংবা ডাউনওয়ার্ডস হবে এইভাবে। কেন এইভাবে হচ্ছে আগের দিন গ্রাফ আঁকার সময় সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি, সেই জন্য বারবার বলছি প্রত্যেকটা ক্লাস দেখো, কোনো ক্লাস মিস করে ফেললে কিন্তু পরের ক্লাসটা বুঝতে পারবে না। তো এখানে গ্রাফ আপওয়ার্ডস হতে পারে, ডাউনওয়ার্ডস হতে পারে। রুটস যখন আলফা বিটা হয় তখন কার্ভকে এভাবেই আঁকা হয়, আগের ক্লাসটা দেখলে বুঝতে পারবে। এখন আপওয়ার্ডস হলে আমরা জানি a > 0 হয়, আর <0 হলে ডাউনওয়ার্ডস এরকম হয়। তো কার্ভের ছবিটা আমরা মোটামুটি গিভেন ইনফরমেশন থেকে আঁকতে পারলাম। এবার একটা জিনিস খেয়াল করো যে এই দুটো ছবি থেকে আমাদেরকে কি কি কন্ডিশন আমি পেতে পারি। সবার প্রথম আমি বললাম যে দুটো রুটস আছে মানেই, দেখো এবার এখানে দুটো ডিফারেন্ট রুটস আছে, দুটো কিন্তু একই ইকুয়াল রুটসও হতে পারে। দুটো ক্ষেত্রেই আমার কিন্তু সেপারেট কোথাও বলা নেই। ইফ টু রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন অলওয়েজ গ্রেটার দ্যান এ নম্বর কে, আলফা = বিটাও হতে পারে, আবার আলফা = বিটাও হতে পারে। তো ইকুয়াল রুটস হলে আমরা জানি এইভাবে a > 0 জন্য x কে টাচ করে বেরিয়ে যায়, আর a <0 জন্য x টাচ করে নিচের দিকে নেমে যায়। তো এখানে এটার জন্য হচ্ছে
কি না, এটার জন্য হচ্ছে ইকুয়াল রুট, এটার জন্য হচ্ছে সেপারেট রুট, এটা ইকুয়াল রুট, এটা সেপারেট রুট। এই দুটোরই ভার্টেক্স কোনটা? এর ভার্টেক্স এটা, এর ভার্টেক্স এটা, এর ক্ষেত্রে ভার্টেক্স এটা, এর ক্ষেত্রে ভার্টেক্স এটা। ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষ, যেহেতু এটা অধিবৃত্ত, অধিবৃত্তের একটা শীর্ষ থাকবে। এবার ভার্টেক্সের যে কোঅর্ডিনেট সেটা আমি আগের দিনই বলে দিয়েছিলাম, ভার্টেক্সের কোঅর্ডিনেট হয় মাইনাস b/2a, মাইনাস d/4a। তাহলে এই পয়েন্টটা এর ভার্টেক্স বা এর ভার্টেক্সের জন্য x ইকুয়ালস টু হবে মাইনাস b/2a। একইভাবে এটা ভার্টেক্সের এটা ভার্টেক্স হলে x ইকুয়ালস টু এটা হবে মাইনাস b/2a। এই পয়েন্টের x কোঅর্ডিনেটের কথা বলছি আমি। তাহলে এবার খেয়াল করে দেখো, সবার প্রথম হচ্ছে এদের সেপারেট রুট থাকতে পারে বা ইকুয়াল রুট থাকতে পারে। সেপারেট রুট থাকলে আমরা কি হয় জানি, d গ্রেটার দ্যান 0 হয়। ইকুয়াল রুট থাকলে আমরা কি হয় জানি, d ইকুয়ালস টু 0 হয়। where d means discriminant of the quadratic equation and d equals to b square minus 4ac। ওকে, এগুলো সব আমি আগের ক্লাসগুলোতে বলেছি, তোমরা আগের ক্লাসগুলো ভালো করে খেয়াল করবে, সবই বুঝতে পারবে। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু হয় সেপারেট রুট অথবা ইকুয়াল রুট নিচ্ছি, তাই ডি এর কন্ডিশন ডি গ্রেটার ইকুয়ালস টু 0। 2 নম্বর কন্ডিশন কি হবে, দেখো এখানে ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এই জায়গাটা, এক্স ইকুয়ালস টু মাইনাস b/2a, এর ক্ষেত্রে এই জায়গাটা। দুটো ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স কোঅর্ডিনেটটা কিন্তু এক্স ইকুয়ালস টু কে ডান দিকে আছে, থাকাটাই স্বাভাবিক। তো এক্স ইকুয়ালস টু কে ডান দিকে আছে মানে আমি একটু আগেই বললাম, ডান দিকে এক্স অক্ষ বরাবর ডান দিকে যত পয়েন্ট থাকবে তারা কিন্তু বাঁ দিকের পয়েন্টের থেকে বড় হবে, ভ্যালুটা বড় হবে। তাহলে এখানে নিশ্চয়ই মাইনাস b/2 এটা যেহেতু ডান দিকে আছে, তাহলে মাইনাস b/2a গ্রেটার দ্যান কে হবে, যেহেতু কে ডান দিকে আছে। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই। এবং এখানে যে কটা কন্ডিশন আমরা লিখব, সে কটা কন্ডিশন এই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য হতে হবে, তবেই সেই কন্ডিশনটাকে আমরা লিখতে পারবো। তাহলে সেকেন্ড কন্ডিশন আমাদের হয়ে গেল মাইনাস b/2 এটা গ্রেটার দ্যান কে। 3 নম্বর কন্ডিশন দেখো, আরও একটা কন্ডিশন আমরা পাবো এখান থেকে। 3 নম্বর কন্ডিশনটা দেখো খেয়াল করে, এইটার ক্ষেত্রে আমি বললাম কি a গ্রেটার দ্যান 0, তাই আপওয়ার্ডস হয়েছে। এবার দেখো x ইকুয়ালস টু কে পয়েন্টটা কি, x ইকুয়ালস টু কে পয়েন্টটা হচ্ছে এটা। এই বরাবর যদি আমি ড্র করি, তাহলে কার্ভে গিয়ে যে পয়েন্টে টাচ করবে এই যে ডিস্টেন্সটা, এটা হবে f অফ কে। এর ক্ষেত্রেও তাই, x ইকুয়ালস টু কে পয়েন্টটা এটা। ধরো এইভাবে যদি কার্ভে গিয়ে টাচ করে, তাহলে এই পয়েন্টটা হবে এই পয়েন্টটা হবে কে কমা এফ অফ কে, আর এই ডিস্টেন্সটা হবে এফ অফ কে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এর ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের ওপরের দিকে এফ অফ কে আসছে, তার মানে এর ক্ষেত্রে এফ অফ কেটা পজিটিভ। এর ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের নিচের দিকে এফ অফ কে আসছে, তাই এফ অফ কেটা নেগেটিভ। আমি তোমাদেরকে আগের দিনে একটা কথা বলেছিলাম, এক্স অ্যাক্সিসের নিচের দিকে সবসময় এফ এক্সের ভ্যালু নেগেটিভ হয়, আর এক্স অ্যাক্সিসের ওপরের দিকে সবসময় এফ এক্সের ভ্যালু পজিটিভ হয়। তাহলে এক্ষেত্রে এটাও গ্রেটার দ্যান 0, এফ অফ কেটাও গ্রেটার দ্যান 0। আর তাহলে এ আর এফ অফ কে এর গুণফলটা কী হবে, অবভিয়াসলি গ্রেটার দ্যান 0। দুটো পজিটিভ কোয়ান্টিটির প্রোডাক্ট অলওয়েজ কিন্তু গ্রেটার দ্যান 0 বা পজিটিভ হয়। এক্ষেত্রে দেখো এটা লেস দ্যান 0, সেই জন্য ডাউনওয়ার্ডস হয়েছে। এবং এক্ষেত্রে এফ অফ কে এর ভ্যালুটাও দেখো কিন্তু নেগেটিভ হবে, তাহলে এটাও নেগেটিভ, এফ অফ কেটাও নেগেটিভ, তাহলে এদের প্রোডাক্টটা কী হবে, সেটাও নেগেটিভ, সেটা পজিটিভ। তাহলে এ নেগেটিভ, এফ অফ কে দেখো এক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ, সাথে সাথে এফ অফ কেটাও নেগেটিভ, তাহলে এদের প্রোডাক্টটা কী হবে, দুটো নেগেটিভ কোয়ান্টিটির প্রোডাক্ট অলওয়েজ পজিটিভ হয়। তাহলে দুটো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এ ইন্টু এফ অফ কে এইটা কিন্তু গ্রেটার দ্যান 0 হবে। দুটো ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া কন্ডিশনগুলোর ইন্টারসেকশন যে রেঞ্জটা আসবে, মানে এই প্রত্যেকটা কন্ডিশনের মধ্যেই কিন্তু যে প্যারামিটারটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দেওয়া থাকবে, ল্যামডা হোক, এম হোক, সি হোক, প্রত্যেকটা থেকেই কিন্তু একটা করে সি, এম বা ল্যামডা সেই প্যারামিটারের রেঞ্জ পাবো। সেই রেঞ্জগুলোর এই তিনটের রেঞ্জ পার করে সেখান থেকে যে ইন্টারসেকশনটা পাবো, সেই ইন্টারসেকশনটাই হবে আলটিমেটলি অ্যাট লাস্ট সেই প্যারামিটারটার রেঞ্জ, যেটা আমায় বার করতে বলবে। এটা হলো কেস 1। এরপর আমি চলে যাব কেস 2। কেস 2 কি বলছে, কেস 2 বলছে যদি দুটো রুটস আর লেস দ্যান এ গিভেন নাম্বার কে, আগেরটাই ছিল কে এর থেকে বড়, এটাই হবে কে এর থেকে ছোট। তোকে এখানেও আমি দুটো গ্রাফ আঁকবো, প্রথমেই গ্রাফটা এঁকে নেবো। এখানে বলা হচ্ছে যে এক্স ইকুয়ালস টু কে একটা গিভেন নাম্বারের থেকে ছোট যে দুটো রুট আছে, সেই রুট দুটো যেহেতু কে এর থেকে ছোট, তাহলে কে লেফট হ্যান্ড সাইডে থাকবে। আমি ধরলাম এখানে আছে, এর ক্ষেত্রে এখানে এবং এখানে আছে, তোমরা যেখানে খুশি নিতে পারো কে এর বাঁ দিকে। এখন কি হতে পারে, দুটো সেপারেট রুট থাকতে পারে বা দুটো ইকুয়াল রুট থাকতে পারে, ঠিক কেস 1 এর মতো। সেপারেট রুট থাকলে
একবার এরকম হবে, ইকুয়াল হলে টাচ করে বেরিয়ে যাবে, আবার এ লেস দ্যান জিরোর জন্যে এরকম হবে বা ইকুয়াল রুট হলে টাচ করে বেরিয়ে যাবে। দুজনেরই ভার্টেক্স এটার ক্ষেত্রে এ গ্রেটার দ্যান জিরো, এটার ক্ষেত্রে এ লেস দ্যান জিরো। ভালো করে খেয়াল করে দেখো কেস 1 আর কেস 2 এর মধ্যে ডিফারেন্স কি। ছবিটা প্রায় একই, একটা জায়গায় ডিফারেন্স। কেস 1 এর ক্ষেত্রে আমরা আলফা বিটাকে কে এর ডান দিকে নিয়েছিলাম, কেস 2 এতে আমরা আলফা বিটাকে কে এর বাঁ দিকে নিয়েছি, বাদ বাকি কিন্তু সব কিছু সেম আছে। তাহলে আমাদের একটাই মাত্র কন্ডিশন চেঞ্জ হবে। ফার্স্ট কন্ডিশন ওখানে কি ছিল, ডি গ্রেটার ইকুয়ালস টু জিরো। কেন ছিল, কারণ রুটসগুলো হয় সেপারেট অথবা ইকুয়ালস হচ্ছে, এখানেও রুটসগুলো কিন্তু সেপারেট বা ইকুয়ালস হচ্ছে, তাই ডি গ্রেটার ইকুয়ালস টু জিরো কন্ডিশনটা রয়েই যাবে। সেকেন্ড যে কন্ডিশনটা ছিল যে ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেট যেটা এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a, সেটা কেস 1 এর জন্য ছিল গ্রেটার দ্যান কে, কারণ কে এর ডান দিকে ছিল। এক্ষেত্রে কিন্তু এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a কে এর বাঁ দিকে আছে, তাই এই কন্ডিশনটাই শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে, যে মাইনাস বি বাই 2a এটা হয়ে যাবে লেস দ্যান কে, যেহেতু বাঁ দিকে পড়ছে, দুটো ক্ষেত্রেই দেখো বাঁ দিকে পড়বে। আর 3 নম্বর কন্ডিশন কি ছিল, এ ইন্টু এফ কে গ্রেটার দ্যান জিরো ছিল কেস 1 এ। এখানে আমরা কীভাবে দেখব, দেখো এটা গ্রেটার দ্যান জিরো, এক্ষেত্রে এফ অফ কেটা কী হবে, এফ অফ কেটা আমি যদি এইভাবে ড্র করি, দুটো কার্ভের ক্ষেত্রেই এফ অফ কেটাও কিন্তু আগেরটার মতোই গ্রেটার দ্যান জিরো। এর ক্ষেত্রে কি এটা লেস দ্যান জিরো, এফ অফ কেটাকে আমি যদি ড্র করি দুটো কার্ভের ক্ষেত্রেই কিন্তু নিচের দিকে আসছে, অতএব এর ক্ষেত্রে এফ অফ কেটা লেস দ্যান জিরো। তাহলে ঠিক আগের মতোই দুটো পজিটিভ কোয়ান্টিটির গুণফল পজিটিভ, দুটো নেগেটিভ কোয়ান্টিটির গুণফল এগেন পজিটিভ, তাহলে অবভিয়াসলি এ ইন্টু এফ অফ কেটা এক্ষেত্রেও গ্রেটার দ্যান জিরো হবে, লেস দ্যান জিরো কিন্তু নয়। খালি একটাই মাত্র কন্ডিশন এটা চেঞ্জ হলো, বাদবাকি সেম রইল কেস 2তে। এবং একইভাবে আমাদের প্যারামিটারের ভ্যালুটা কোত্থেকে বেরোবে, এই তিনটের ইন্টারসেকশন থেকে যে রেঞ্জটা পাবো সেটাই হবে আমাদের প্যারামিটারের রেঞ্জ। ওকে, দেখো কেস 3 কি বলছে, কেস 3 বলছে ইফ এক্স্যাক্টলি one root lies between two given numbers k1 and k2। তার মানে ছবি এঁকে আমি বুঝিয়ে দিচ্ছি, one root lies between two given numbers। এতক্ষণ একটা নাম্বারস নিয়ে কাজ হচ্ছিল, এবার টু গিভেন নাম্বারস আসবে, তাহলে আমরা সেই গিভেন নাম্বারসের নাম দেবো k1 k2। দুটো গিভেন নাম্বারসের মধ্যবর্তী যদি জায়গায় এক্স্যাক্টলি ওয়ান রুট লাই করে, যে কোনো একটা লাই করে, তাহলে আমি এক্ষেত্রে দুটো ছবি আঁকবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে k1 k2-র মধ্যে, তাহলে k1 এখানে k2 এখানে যদি ধরি, k1 k2-র মধ্যে একটা রুট থাকবে, হয় এখানে আলফা থাকবে অথবা বিটা থাকবে। তাহলে যে কোনো একটা রুট থাকলে তার মানে k1 k2-র মধ্যে গ্রাফটা একবারই কাট করবে, তাই একটা রুট থাকবে। তো এইভাবে হতে পারে অথবা এইভাবে হতে পারে, ঠিক আছে। তো এইভাবে কিংবা এইভাবে কাট করবে, কিন্তু এখানে কখনোই এইভাবে কখনো কিন্তু হবে না। এইভাবে ছবিটা কেন হবে না, এইভাবে ছবিটার অর্থ হচ্ছে যে এই যে গ্রাফটা, এই গ্রাফটার ইকুয়াল রুট থাকবে, এবং ইকুয়াল রুট মানে হচ্ছে দুটো ইকুয়াল রুটই k1 k2-র মধ্যে থেকে যাবে। কিন্তু এখানে পরিষ্কার বলা আছে এক্স্যাক্টলি ওয়ান রুট, এক্স্যাক্টলি একটাই রুট k1 k2-র মধ্যে থাকবে, তাই এখানে টাচ করে বেরিয়ে যাওয়া বা ডি ইকুয়ালস টু জিরোর কেসটা কিন্তু হবে না। ভালো করে বোঝার চেষ্টা করো, ডি ইকুয়ালস টু জিরো হলে কিন্তু দুটো রুটই k1 k2-র মধ্যে চলে আসবে। যেহেতু এখানে এক্স্যাক্টলি ওয়ান রুটের কথা বলা হয়েছে, তাই অবভিয়াসলি এখানে কিন্তু ডি গ্রেটার দ্যান জিরো কেসটাই আসবে, অবভিয়াসলি ডি গ্রেটার দ্যান জিরোর কেসটা আসবে, ডি লেস দ্যান জিরো আসবে না, ডি ইকুয়ালস টু জিরো তো আসবে না। আর ডি লেস দ্যান জিরোর কেস এখানে কোনো কেসেতেই আসবে না, কারণ ডি লেস দ্যান জিরো মানে তার কোনো রিয়েল রুটই নেই, সবকটাই ডি গ্রেটার দ্যান জিরো অথবা ডি ইকুয়ালস টু জিরো নিয়ে চলবে লোকেশন অফ রুটসের ক্ষেত্রে। ডি লেস দ্যান জিরো মানে কোনো রিয়েল রুট নেই, কোনো রিয়েল রুট নেই মানে তার কোনো লোকেশনও নেই, অতএব ডি লেস দ্যান জিরো কেস টোটালি অমিটেড ফ্রম দিস লোকেশন অফ রুটস, ফ্রম দিস টপিক। ওকে, তো যখন এ গ্রেটার দ্যান জিরো তখন এরকম দুটো কেস হতে পারে, আবার ঠিক সিমিলারলি যখন এ লেস দ্যান জিরো তখন দুটো k1 k2-র মাঝে এইভাবে হতে পারে, একবারই k1 k2-র মাঝে কাট করছে এক্স অ্যাক্সিসকে, দ্যাট মিনস এক্স্যাক্টলি ওয়ান রুট লাইজ বিটুইন k1 k2। ওকে, ছবিটাকে ভালো করে বোঝা যাক, ছবিটা বুঝতে পারলে আমাদের কন্ডিশন বার করার কোনো অসুবিধে হবে না। এখানে ডি গ্রেটার দ্যান জিরো দুটো ক্ষেত্রেই আছে, যেহেতু ডি গ্রেটার দ্যান জিরোটা আমার এখানে কন্ডিশন মেন নয়, মেন কন্ডিশন এখানে কি হবে, মেন কন্ডিশন এখানে একটাই হবে, ইয়েস একটাই হবে। কি হবে ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমি যখন আঁকছি ছবিটা ভালো করে যদি আঁকি,
এটা ধরো এ গ্রেটার দ্যান 0, এই কার্ভটা ঠিক এরকমভাবে চলে যাবে। তো এটা হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে এফ অফ k1। ভালো করে লক্ষ্য করবে, জিনিসটা বোঝার আছে। ঠিক এটা হচ্ছে এই কার্ভটার ক্ষেত্রে এফ অফ k2। তাহলে একটা জিনিস দেখো, এফ অফ k1 নিচের দিকে হচ্ছে মানে এফ অফ k1টা লেস দ্যান 0, আর এই এফ অফ k2টা ওপরের দিকে হচ্ছে মানে এফ অফ k2টা গ্রেটার দ্যান 0। তাহলে আমি দেখতে পাচ্ছি এফ অফ k1 আর এফ অফ k2 আর অফ অপোজিট সাইন, তাহলে এদের প্রোডাক্টটা সর্বদা কী হবে? নেগেটিভ হবে। ঠিক একইভাবে যদি এই কার্ভটার ক্ষেত্রে হয়, তাহলে এর ক্ষেত্রে এফ অফ k2টা এটা হবে নেগেটিভ, আর এফ অফ k1 এইটা হবে পজিটিভ। তাহলে সর্বদাই এফ অফ k1 আর এফ অফ k2 এইটার ক্ষেত্রে দেখছি অপোজিট সাইন হচ্ছে, অর্থাৎ প্রোডাক্টটা লেস দ্যান 0 হচ্ছে। এর ক্ষেত্রেও তুমি যদি হিসাব করে দেখো, এটা হচ্ছে এই সেকেন্ড কার্ভটার এফ অফ k1 এবং এফ অফ k2 হচ্ছে এটা। এফ অফ k2 এর ক্ষেত্রে কিন্তু গ্রেটার দ্যান 0, এফ অফ k1 এর ক্ষেত্রে কিন্তু লেস দ্যান 0, অপোজিট সাইন। সিমিলারলি এই কার্ভটার ক্ষেত্রে কি হবে? এটা হবে এফ অফ k1 এই কার্ভটার জন্য, এবং এইখান থেকে এইটা হবে এফ অফ k2। তাহলে এর ক্ষেত্রে এফ অফ k2টা লেস দ্যান 0, এফ অফ k1টা গ্রেটার দ্যান 0। তো চারটে কেস, এই যতগুলো ছবি আমি এঁকেছি প্রত্যেকটা ছবির জন্যই আমি দেখতে পাচ্ছি এফ অফ k1 আর এফ অফ k2টা কিন্তু অপোজিট সাইন আসছে। তার মানে এখান থেকে আমি একটাই কন্ডিশন লিখবো, এফ অফ k1 ইন্টু এফ অফ k2টা লেস দ্যান 0 হবে যখন কিনা একটা মাত্র রুট k1 k2-র মধ্যে থাকবে। যে কোনো একটা রুট যদি k1 k2-র মধ্যে থাকে তাহলে অবভিয়াসলি এফ অফ k1 ইন্টু এফ অফ k2 লেস দ্যান 0 হবে। এখন এই জিনিসটা আরও একটা থিওরাম থেকে আমরা পাই, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম অফ ক্যালকুলাস। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম অফ ক্যালকুলাস বলছে যদি কোনো একটা ফাংশন এফ এক্স কন্টিনিউয়াস হয় এবং এই ফাংশনটা কোনো একটা ইন্টারভ্যাল এ বিতে কন্টিনিউয়াস হয়, এবং যদি এফ অফ এ অ্যান্ড এফ অফ বি আর অফ অপোজিট সাইন্স হয়, তাহলে এদের এ আর বি এর মাঝে এফ এক্সের অ্যাটলিস্ট একটা রুট থাকবে। অর্থাৎ অ্যাটলিস্ট একটা রুট বা একটা রুট থাকার যে কন্ডিশন সেটা হচ্ছে এফ এ আর এফ বিকে অপোজিট সাইন হতে হবে। এফ এ এফ বি অপোজিট সাইন হওয়ার অর্থই হচ্ছে এদের প্রোডাক্টটা লেস দ্যান 0। তাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম যেটা বলেছে সেটাই কিন্তু আমাদের এখানে লোকেশন অফ রুটসের কেস 3-তে পাচ্ছি। তো এটা মনে রাখার অসুবিধা আশা করি হবে না, কারণ একটাই কন্ডিশন আছে। এরপর কেস 4টা আমরা দেখে নেব। নেক্সট দেখো কেস 4 কি বলছে। কেস 4 বলছে ইফ কে লাইজ বিটুইন বোথ রুটস, অর্থাৎ কে একটা গিভেন নাম্বার যেটা কিনা দুটো রুট আলফা বিটার মাঝখানে আছে। এটা যদি কে হয় তাহলে দুদিকে আলফা বিটা থাকবে, এদিকে আলফা ওদিকে বিটা থাকবে, তার মাঝখানে যদি কে থাকে তাহলে ঠিক একইভাবে এর ক্ষেত্রে দু রকমের গ্রাফ হবে, একটা নিচের দিকে একটা ওপরের দিকে। এটা ধরলাম এ গ্রেটার দ্যান 0-র জন্যে, তাহলে অবভিয়াসলি এরকম দেখতে হবে গ্রাফটা, এবং এটা যদি এ লেস দ্যান 0 হয় তাহলে অবভিয়াসলি এরকম দেখতে হবে। এবার একটা জিনিস দেখো, তাহলে বলবে তাহলে স্যার এখানে ইকুয়ালস রুটের ব্যাপারটা কী হবে? ইকুয়ালস রুট এখানে যদি এরকমভাবে আমি গ্রাফ ড্র করি কোথাও, তাহলে কখনোই দুটো রুটের মাঝখানে কখনোই কে লাই করতে পারবে না। দুটো রুটের মাঝখানে কে লাই করতে পারবে না, কারণ ইকুয়াল রুট একটা পয়েন্টই টাচ করে বেরিয়ে যাবে। তাহলে অবভিয়াসলি ইকুয়াল রুটের কন্ডিশনটা কিন্তু এখানেও খাটবে না, অর্থাৎ ছবিতে কখনো টাচ করে বেরিয়ে যাওয়ার যে গ্রাফ সেই গ্রাফটা আসবে না। একমাত্র কাট করা এই যে ছবিটা এঁকেছি একমাত্র পসিবল গ্রাফ হচ্ছে এই দুটো, একটা এ গ্রেটার দ্যান 0-র জন্য, একটা এ লেস দ্যান 0-র জন্য। ওকে, তো এই দুটোর ক্ষেত্রে কন্ডিশন আমার কি আসছে দেখো, রুটস আছে মানে ডি গ্রেটার দ্যান 0, যেহেতু ইকুয়াল রুটসের ব্যাপার নেই, ডি ইকুয়ালস টু 0টা আসবে না, তো ডি গ্রেটার দ্যান 0 রুটসটা অবভিয়াস। অতএব এই কন্ডিশনটাকে আমি নেবো না, এখান থেকে একটাই মাত্র কন্ডিশন আসবে। কি কন্ডিশন আসবে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কে পয়েন্ট, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। এখানে এ গ্রেটার দ্যান 0 যখন হচ্ছে তখন দেখো সব কেসের জন্যই এফ অফ কে হচ্ছে এইটা নিচের দিকে, এক্স অ্যাক্সিসের নিচের দিকে এফ অফ কে আসছে মানেই এফ অফ কেটা লেস দ্যান 0। এর ক্ষেত্রে দেখো যখনই এ লেস দ্যান 0 হবে কার্ভটা এরকম হবে, এবং আলফা বিটার মাঝের পোর্শনটা সর্বদাই কিন্তু এক্স অ্যাক্সিসের ওপরে থাকবে। আলফা বিটার মাঝের পোর্শন এ লেস দ্যান 0-র জন্য সর্বদা ওপরে থাকে, আলফা বিটার মাঝের পোর্শন এ গ্রেটার দ্যান 0-র জন্য এক্স অ্যাক্সিসের নিচে থাকে। এক্স অ্যাক্সিসের নিচে থাকার মানেই হচ্ছে এই পোর্শনের এফ এক্সটা পুরোটাই কিন্তু লেস দ্যান 0, আর যেহেতু এই পোর্শনের মধ্যে কে পড়ছে তাই এফ অফ কেটা লেস দ্যান 0, এবং এই পোর্শনটা পুরোটাই কিন্তু গ্রেটার দ্যান 0, এবং যেহেতু এই পোর্শনের মধ্যে এফ অফ কে পড়ছে তাই এফ অফ কেটা এক্ষেত্রে কিন্তু গ্রেটার দ্যান 0। তাহলে এক্ষেত্রে গ্রেটার দ্যান 0, এক্ষেত্রে লেস দ্যান 0। এবার একটা জিনিস খেয়াল করো, এটা যখন গ্রেটার দ্যান 0 হচ্ছে তখন এফ অফ কেটা লেস দ্যান 0 হচ্ছে,
তার মানে এ ইন্টু এফ অফ কে এই ক্ষেত্রে লেস দ্যান জিরো। আবার এখানে এফ অফ কে যখন গ্রেটার দ্যান জিরো তখন এ লেস দ্যান জিরো, তাহলে এক্ষেত্রে এ ইন্টু এফ কে লেস দ্যান জিরো। তাহলে দুটো ক্ষেত্রেই এ ইন্টু এফ কে লেস দ্যান জিরো হচ্ছে কমন কন্ডিশন, এবং এই একটাই কন্ডিশন হবে কেস 4 এর জন্য। ওকে, কেস 5 কি বলছে দেখো, কেস 5 বলছে ইফ k1 k2 লাইজ বিটুইন বোথ দ্য রুটস, অর্থাৎ যদি দুটো রুটস আলফা বিটা হয়, সেই আলফা বিটার মাঝখানে কিন্তু k1 k2 দুটো গিভেন নাম্বার লাই করছে। গ্রাফটা কীরকম হবে দেখো, ঠিক আগের মতোই আমরা দুটো রকমের গ্রাফ পাবো। এখন এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, এদের মাঝখানে যে কোনো জায়গায়, এখানে ধরলাম k1 আছে, এখানে ধরলাম k2 আছে, মাঝখানে মানে মিডিল পজিশন বলা হচ্ছে না, এদের মাঝে যে কোনো জায়গায় k1 k2 আছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, এ গ্রেটার দ্যান জিরোর জন্য অবভিয়াসলি কার্ভটা আপওয়ার্ডস হবে ঠিক এরকমভাবে, আর এ লেস দ্যান জিরোর জন্য কার্ভটা ডাউনওয়ার্ডস হবে। তো এইভাবে আমাদের কার্ভস হবে। এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে টাচ করে যদি বেরিয়ে যায় তাহলে কি হবে, এক্ষেত্রেও কিন্তু টাচের ব্যাপারটা এই কারণেই আসবে না, কারণ বলা হচ্ছে দুটো রুটের মাঝখানে k1 k2 লাই করছে। এখন যদি টাচ করে এইভাবে বেরিয়ে যেত তাহলে কি কখনোই এই দুটো রুট একই জায়গায় একই পয়েন্টে কিন্তু ইন্টারসেপ্ট করে যেত। তো একই পয়েন্টে যদি এরা সমাপাতিত হয়ে যেত তাহলে কি এদের মাঝখানে k1 k2 কে আমি রাখতে পারতাম? যেহেতু k1 k2 দুটো রুটের মাঝখানে ঢুকে আছে, তাই অবভিয়াসলি এখানে কিন্তু ইকুয়াল রুটের কন্ডিশনটা আসবে না, সর্বদাই কিন্তু যে ডি গ্রেটার দ্যান জিরো অর্থাৎ দুটো সেপারেট রুট আসবে তাদের মাঝখানে k1 k2 লাই করবে, এক এ গ্রেটার দ্যান জিরোর জন্য, দুই এ লেস দ্যান জিরোর জন্য। তো দুটো গ্রাফ থেকে আমি কি কন্ডিশন পাচ্ছি, সবার প্রথম দেখো আমার এখানে অবভিয়াস কন্ডিশন হচ্ছে ডি গ্রেটার দ্যান জিরো হবে, কারণ ডি ইকুয়ালস জিরোর কন্ডিশন তো আসছে না। তো ডি গ্রেটার দ্যান জিরোর জন্য দেখো সবার প্রথম এখানে এ গ্রেটার দ্যান জিরো, তো এ গ্রেটার দ্যান জিরোর সাথে সাথে দেখো এফ অফ k1 আর এফ অফ k2টা কী হবে, আমি সর্বদাই বললাম যখন এ গ্রেটার দ্যান জিরো হয় তখন কার্ভটা আপওয়ার্ডস হবে, এবং সেই কার্ভটার রুটসের মধ্যবর্তী যে এফেক্সটা থাকবে সেই এফেক্সটা অলওয়েজ বিলো লাই করবে, এক্স অ্যাক্সিসের নিচে লাই করবে। আর এক্স অ্যাক্সিসের নিচে লাই করার অর্থই হচ্ছে কার্ভের ওই পোর্শনটা কিন্তু নেগেটিভ আসবে, অতএব এই পোর্শনটা কার্ভের নেগেটিভ আসবে কারণ এটা এক্স অ্যাক্সিসের নিচে আছে। তো এখান থেকে দেখো তাহলে এই k1 k2 যদি এই জায়গাতে পড়ে যাচ্ছে তাহলে এফ অফ k1টাও কিন্তু একইভাবে লেস দ্যান জিরো হয়ে যাবে। সিমিলারলি এফ অফ k2টাও কিন্তু এক্ষেত্রে লেস দ্যান জিরো হবে। কখন লেস দ্যান জিরো হচ্ছে, যখন এটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে, অর্থাৎ কার্ভটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কার্ভটা ওপেনিং আপওয়ার্ডস হচ্ছে। সিমিলারলি যখন এ লেস দ্যান জিরো হবে তখন কি হবে, তখন দেখো k1 k2 এফ অফ k1 এফ অফ k2টা আপওয়ার্ডস থাকছে, অর্থাৎ এ লেস দ্যান জিরোর জন্য রুটসের মধ্যবর্তী এফেক্সটা সর্বদা এক্স অ্যাক্সিসের ওপরে লাই করে, তাই সর্বদা পজিটিভ হয়। এবং k1 k2 যেহেতু মাঝে আছে তাহলে এক্ষেত্রে এফ অফ k1 অ্যান্ড এফ অফ k2 বোথ কিন্তু কি হবে, গ্রেটার দ্যান জিরো হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এ যখন গ্রেটার দ্যান জিরো হচ্ছে, এফ অফ k1টা লেস দ্যান জিরো হচ্ছে, তাহলে এদের প্রোডাক্টটা অবভিয়াসলি নেগেটিভ হবে। আবার ঠিক এ লেস দ্যান জিরো হলে এফ অফ k1টা গ্রেটার দ্যান জিরো হচ্ছে, তাহলে অপোজিট সাইন হওয়ার কারণে এদেরও প্রোডাক্টটা নেগেটিভ হবে। তাহলে এখান থেকে আমি সবার প্রথম কন্ডিশন যেটা লিখবো, এ ইন্টু এফ অফ k1 লেস দ্যান জিরো, কারণ এরা দুজনে অপোজিট সাইন হয়েছে। একইভাবে যখন এটা গ্রেটার দ্যান জিরো এফ অফ k2 লেস দ্যান জিরো, এটা লেস দ্যান জিরো এফ অফ k2 গ্রেটার দ্যান জিরো, তাহলে এদেরও প্রোডাক্টটা একইভাবে নেগেটিভ হবে, দ্যাট ইজ এ ইন্টু এফ অফ k2 লেস দ্যান জিরো। এখানে সিম্পলি এই দুটো কন্ডিশন নিয়েই কাজ করতে হবে, আর কোনো কন্ডিশন নেই। এবার রেঞ্জ, যখন আমরা প্যারামিটারের রেঞ্জ বার করব, সেই প্যারামিটারের রেঞ্জ বার করার জন্য এদের ইন্টারসেকশন থেকে যে রেঞ্জটা পাবো সেই রেঞ্জটাই প্যারামিটারের রেঞ্জ হবে। চিন্তার কোনো কারণে আমি অঙ্ক করে সম্পূর্ণ বুঝিয়ে দেবো কীভাবে ইন্টারসেকশন থেকে রেঞ্জ বার করতে হয়, কী রকম অঙ্ক আসে, কীভাবে কী হয়। নেক্সট আরও একটা কেস আছে, কেস 5-এর পর কেস 6। এই কেস 6 কমপ্লিট হয়ে গেলেই আমরা এরপর প্রবলেম সলভ করতে লেগে যাব। এরপর দেখো কেস 6 কি বলছে, কেস 6-এ আমরা দেখছি ইফ বোথ রুটস লাইজ বিটুইন k1 অ্যান্ড k2, অর্থাৎ দুটো রুটসই যদি k1 k2-র মাঝে থাকে, k1 k2 ইজ দ্য গিভেন নাম্বার ইউ নো। তো এবার দেখো সেক্ষেত্রে গ্রাফটা বা আমাদের ফিগারটা কীরকম হবে, দুটো রুটস k1 k2-র মাঝে আছে, অর্থাৎ k1 k2 এইভাবে যে কোনো জায়গায় আছে, তোমরা যে কোনো জায়গায় নিতে পারো, তার মাঝে যে কোনো জায়গায় আলফা বিটা রুটস দুটো লাই করছে। ঠিক একইভাবে এক্ষেত্রে আরও একটা হবে k1 k2 যে কোনো দুটো জায়গায় আলফা বিটা লাই করছে। তো এ গ্রেটার দ্যান জিরোর জন্য কার্ভটা অবভিয়াসলি আপওয়ার্ডস হবে, আর এ লেস দ্যান জিরোর জন্য কার্ভটা ডাউনওয়ার্ডস হবে। এবার এখান থেকে আমরা কি কি কন্ডিশন পাবো, সবার প্রথম দেখো k1 k2-র মাঝখানে দুটো রুটস লাই করছে, ইকুয়াল রুটসও কিন্তু হতে পারে। যদি দুটো রুটসই ইকুয়াল হয় তাহলে সেটা এরকম হবে, আর যদি দুটো রুটসই আমার ইকুয়াল হয় এক্ষেত্রে তাহলে এটা এরকম হবে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু ইকুয়াল রুটসের কন্ডিশনটাও স্যাটিসফাই করছে, যেহেতু ইকুয়াল রুটসের দুটো রুটসই k1 k2-র মাঝে থাকছে, আমার কোনো অসুবিধা নেই, ইকুয়াল রুটসের কন্ডিশন এখানে স্যাটিসফাই করে যাবে। এবার আমাকে যেটা দেখতে হবে যে এখান থেকে আমি কী কী কন্ডিশন পাবো। তাহলে ইকুয়াল রুটসের কন্ডিশন আছে এবং সেপারেট রুটসের কন্ডিশন আছে, দ্যাট মিনস এখানে কিন্তু সেই কেস 1-এর মতো ডি গ্রেটার ইকুয়ালস টু 0 কন্ডিশন স্যাটিসফাই করছে। সাথে সাথে দেখো আরও একটা জিনিস, এখানে কিন্তু ভার্টেক্স কি আছে, x ইকুয়ালস টু -b/2a, ভার্টেক্সের x কোঅর্ডিনেটটা কিন্তু k1 k2-র মাঝে থাকবে। রুটস দুটো k1 k2-র মাঝে আছে মানে কার্ভসটা k1 k2-র কার্ভসের ভার্টেক্সটা k1 k2-র মাঝে আছে, ভার্টেক্সের x কোঅর্ডিনেটটা k1 k2-র মাঝে আছে। এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও তাই। এর ক্ষেত্রে যদি এখানে ভার্টেক্সের x কোঅর্ডিনেট হয় সেটা আমি দেখতে পাচ্ছি k1 k2-র মাঝে থাকছে। তো দুটো কেসের জন্যই আমি দেখতে পাচ্ছি k1 (b/2a) k2 কন্ডিশনটা হোল্ড করছে। 3 নম্বর কন্ডিশন কি হবে? 3 নম্বর কন্ডিশন দেখো, এখানে সবার প্রথম এটা গ্রেটার দ্যান 0 এবং আমি যদি f অফ k1 বার করি, দুটোর ক্ষেত্রে f অফ k1টা কি হবে, গ্রেটার দ্যান 0 হবে। এর ক্ষেত্রে দেখো এটা লেস দ্যান 0, এক্ষেত্রে আমি যদি f অফ k1 বার করি নিচের দিকে আসছে, তার মানে f অফ k1টা লেস দ্যান 0। তাহলে আমি দেখতে পাচ্ছি a গ্রেটার দ্যান 0 হলে f অফ k1 গ্রেটার দ্যান 0, a লেস দ্যান 0 হলে f অফ k1 লেস দ্যান 0। তাহলে দুটোর ক্ষেত্রে a ইন্টু f অফ k1, যেহেতু দুজনেই লেস দ্যান 0 বা গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাই এদের প্রোডাক্টটা অবভিয়াসলি অলওয়েজ পজিটিভ অ্যান্ড গ্রেটার দ্যান 0 হবে। অ্যান্ড সিমিলারলি উই ক্যান সে দ্যাট নাম্বার 4 কন্ডিশন a ইন্টু f অফ k2 also greater than 0, বিকজ এখানে a greater than 0 হলে f of k2টা সিমিলারলি ওপরে লাই করবে, ওপরে থাকবে, and it will be greater than 0. and similarly যখন এখানে a less than 0 হবে, f of k2টা নিচের দিকে হবে and f of k2 will be less than 0, and in that case a into f of k2 always greater than 0 হবে। তো এখানে চারটে কন্ডিশন পাবো এবং এখান থেকে প্যারামিটারের রেঞ্জটা আমি এদের চারজনের ইন্টারসেকশন থেকে পাবো। এই টোটাল 6টা কেস কিন্তু ভালো করে মেমোরাইজ করতে হবে, যেহেতু একটা ইনফরমেটিভ পার্ট। আমি মনে রাখার কৌশলগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম, গ্রাফ এঁকে ছবি এঁকে, বাকি কাজটা তোমাদের করতে হবে, মেমোরাইজেশনটা তোমাদেরই করতে হবে। নেক্সট আমি এগুলোকে কাজে লাগিয়ে যেই মেন্সের কিংবা WBJEE-তে কী ধরনের অঙ্ক এসছে আমি দেখিয়ে দেবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা JEE মেন্স 2019-এ জানুয়ারি অ্যাটেম্পটের একটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যে কোশ্চেনটাতে বলছে কনসিডার দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন c-5x স্কোয়ার ইন -2cx প্লাস c-4 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা, যেখানে c নট ইকুয়ালস টু 5। লেট s বি দ্য সেট অফ অল ইন্টিগ্রাল ভ্যালুজ অফ c। এস একটা সেট নেওয়া হয়েছে, যে সেটটার মধ্যে সি এর সমস্ত ইন্টিগ্রাল ভ্যালুসগুলো আছে। ইন্টিগ্রাল ভ্যালুস মানে হচ্ছে সি এর পূর্ণ সংখ্যায় মানগুলো আছে। ফর হুইচ one root of the equation lies in the interval 0-2 and other root lies in the interval 2,3। অর্থাৎ এই কোয়াড্রেটিকের একটা রুট 0-2 এর মধ্যে আছে, অপর রুটটা 2 আর 3 এর মধ্যে আছে। দেন দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন এস, অর্থাৎ এস এর নাম্বার অফ এলিমেন্ট মানে হচ্ছে সি এর কতগুলো ইন্টিগ্রাল ভ্যালু পাবো সেটা আমাকে বার করতে হবে। এখানে চারটে অপশান আছে। সবার প্রথম এখানে যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটা সি, তোমরা দেখেই বুঝতে পারছো। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে এফএক্স ধরে নেব। লেট fx equals to c-5 into x square minus 2cx plus c-4, এটা হচ্ছে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা। এবার দেখো বলছে 0-2 এর মধ্যে একটা রুট লাই করছে, 2-3 এর মধ্যে আরেকটা রুট লাই করছে। সবার প্রথম খেয়াল করো, একটা রুট দুটো না 0-2 এর মধ্যে লাই করছে, মানে যদি এর দুটো রুট হয় আলফা বিটা, তার মানে আলফাটা লাই করছে 0 লেস দ্যান আলফা লেস দ্যান 2 আমি ধরে নিলাম সাপোজ, আর একটা লাই করছে 2 লেস দ্যান বিটা লেস দ্যান 3। তাহলে দেখো k1 k2, যদি 0-2কে প্রথম k1 k2 ভাবো তাহলে k1 k2-র মধ্যে একটা রুট, আর যদি 2-3কে আবার k1 k2 ভাবো তাহলে k1 k2-র মধ্যে আর একটা রুট বিটা কিন্তু আছে। তাহলে k1 k2-র মধ্যবর্তী রুট দিয়ে কোন কেসটা ছিল আমাদের কাছে? অবভিয়াসলি কেস 3। কেস 3টা দিয়ে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। কেস 3তে কী ছিল, যে এক্স্যাক্টলি ওয়ান রুট যদি দুটো গিভেন নাম্বার k1 k2-র মধ্যে থাকে, সেক্ষেত্রে আমাদের কন্ডিশন দেওয়া ছিল f of k1 ইন্টু f of k2 লেস দেন 0। তাহলে এখানে প্রথম একটা রুটের জন্য f of k1 ইন্টু f of k2, আবার অপর রুটটার জন্য f of k1 ইন্টু f of k2। এই করে যে টোটাল রেঞ্জের ইন্টারসেকশনটা শেষকালে পাবো, সেটা সেখান থেকেই আমরা সি এর ফাইনাল যে রেঞ্জ, সি এর রেঞ্জটা বা সি এর ভ্যালুটা পাবো। সেখান থেকে সি এর ইন্টিগ্রাল ভ্যালু কতগুলো পাবো সেটা বার করতে হবে। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, স্টেপ বাই স্টেপ আমি করছি, তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। চাইলে খাতা পেন নিয়ে অঙ্কটা করতেও পারো। সবার প্রথম দেখো 0-2 এর মধ্যে একটা রুট লাই করছে, অতএব f of 0 ইন্টু f of 2 লেস দেন 0 হবে। আচ্ছা ছবিটা আমরা যদি আঁকি কীরকম দেখতে হবে,
দেখো এখানে প্রথমে এটা যদি হয় ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তো এটা হচ্ছে 0 মূল বিন্দু, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। 0 2 এর মধ্যে একটা আছে, 2 3 এর মধ্যে একটা আছে, তো এ গ্রেটার দ্যান 0 হলে ওপরে আপওয়ার্ডস হবে। আমি এটা গ্রেটার দ্যান না লেস দ্যান জানি না, তাই 0 2 3 এরকম, এ লেস দ্যান 0-র জন্য এঁকে নেবো। তো গ্রাফ দুটো এরকম এরকম হতে পারে। এবার ভালো করে খেয়াল করে দেখো, f(0) f(2) এই রুটসটার জন্য কন্ডিশন লাগাচ্ছি লেস দ্যান 0। f(0) মানে এখানে c-4, আর f(2) মানে কি হয়ে যাবে, f(2) মানে হয়ে যাবে, ভালো করে খেয়াল করে দেখো, এখানে হবে c-5 × 4 minus 8c, sorry, minus 2c 4c and plus c-4, ওকে, লেস দ্যান 0। এটাকে সিম্পলিফাই করি আমি, c-4 ইন্টু এটাকে সিম্পলিফাই করলে দেখো কি হবে, 4c minus 20 minus 4c plus c-4, 4c ক্যান্সেল হয়ে যাবে, এখানে পড়ে থাকবে c-24, দ্যাট মিন্স c-4 ইন্টু c-24 লেস দ্যান 0। এই ইনইকুয়ালিটিটাকে আমাদেরকে সলভ করতে হবে, সলভ করে এখান থেকে c এর যে রেঞ্জ সেটা আনতে হবে। এখন আগের দিন আমি পড়েছিলাম ওয়েভি কার্ভ মেথড, যার মাধ্যমে আমরা ইনইকুয়ালিটি সলভ করতে শিখেছিলাম। সেই ওয়েভি কার্ভ মেথড আমি এখানে মনে করব। দেখো ওয়েভি কার্ভ মেথডে ফার্স্ট স্টেপ ছিল রাইট হ্যান্ড সাইডটা 0 থাকতে হবে, এখানে রাইট হ্যান্ড সাইড 0 আছে। সেকেন্ড স্টেপে বলা ছিল যে এই ওয়েভি কার্ভ মেথডের LHS এর নিউমারেটর আর ডিনোমিনেটরের রুটসগুলো বার করতে হবে। এখানে নিউমারেটরই আছে ডিনোমিনেটর 1, তো নিউমারেটরের রুটস হচ্ছে 4 আর 24। একে নাম্বার লাইনে আমি যদি প্লট করে দিই তাহলে সেক্ষেত্রে হবে নাম্বার লাইনে এভাবে 4 লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে 24। এবার আমি দেখব সাইনগুলো কোথায় কি হবে। 24-এর থেকে বেশি ভ্যালু যদি আমি নিই, 25 নিই, তাহলে দেখা যাবে দুটোই পজিটিভ হবে, পজিটিভ মাল্টিপ্লাই করলে সিম্বল আসবে পজিটিভ। যদি 24-এর থেকে 4 আর 24-এর মধ্যে কোনো সংখ্যা নিই, যদি আমি 20 নিই, তাহলে এটার ক্ষেত্রে নেগেটিভ, এটার ক্ষেত্রে পজিটিভ, তো পজিটিভ নেগেটিভ আসবে। তারপরে দেখো আমি যদি 4-এর থেকে ছোট কোনো সংখ্যা নিই, 0 নিই সাপোজ, তো এটাও নেগেটিভ এবং এদের প্রোডাক্টটা পজিটিভ আসবে। তো এই হচ্ছে সিম্বল। এবার আমার এখানে দেখো লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ আছে, তার মানে 4 থেকে 24 এটাই আমায় নিতে হবে। এখন দেখো 4-এতে হলো সার্কেল, 24-এ হলো সার্কেল, কারণ এখানে লেস দ্যান আছে, তাই 4 আর 24কে আমি ইনক্লুড করব না। তাহলে অ্যাকচুয়ালি সি এর রেঞ্জটা আমার আসবে ওপেন 4,24, 4,24। ঠিক একইভাবে আমরা সেকেন্ড রুটটা 2 আর 3-এর মধ্যে লাই করছে, তাহলে সেটা থেকে আমি বলতে পারবো f(2) ইন্টু f(3) লেস দ্যান 0। তাহলে f(2) মানে আমি এখান থেকে পেয়ে গেছি c-24, আমি এটাকে আর ক্যালকুলেশন করলাম না। f(3)টা কী হবে সেটা ক্যালকুলেশন করব। f(3) মানে এখান থেকে দেখো বসিয়ে দিই, যদি 9 ইন্টু c-5 মাইনাস 6c প্লাস c-4, ওকে। তো এবার এটাকে ক্যালকুলেট করলাম, c-24 ইন্টু এটা হয়ে যাবে 9c-45 মাইনাস 6c প্লাস c-4। এটাকে সিম্পলিফাই করলে আমার কি আসবে, দেখো এটা লেস দ্যান 0, অবভিয়াসলি লেস দ্যান 0, c-24 ইন্টু এটা দেখো 9c মাইনাস 6c প্লাস c, তো এখানে হবে 4c মাইনাস এটা দেখো 49 লেস দ্যান 0। এবার ঠিক একইভাবে ওয়েভি কার্ভ মেথড লাগাবো। এর রুটস কি হবে, একটা হবে 49/4 আর একটা হবে 24। এখন 49/4 মানে 12.25, ওকে। তো 12.25 24-এর থেকে ছোট লেফট হ্যান্ড সাইডে থাকবে, 49/4, এখানে 24, 24-এর থেকে বড় যদি আমি 25 বসাই, দুটোই পজিটিভ, সো পজিটিভ আসবে। আর যদি 24 আর 49/4-এর মাঝে বসাই তাহলে অবভিয়াসলি এটা পজিটিভ এলেও এটা নেগেটিভ আসবে, তো পজিটিভ নেগেটিভ একইভাবে নেগেটিভ এবং একইভাবে এখানে পজিটিভ আসবে। আমি কিন্তু প্রত্যেকটা ভ্যালু বসিয়ে ওয়েভি কার্ভ মেথড করি, প্রত্যেক আগের বার বলেই দিয়েছি। শর্টকাট আমার কোনো বিশ্বাস নেই, অনেক টিচারই পড়ায় প্লাস মাইনাস, সেরকম শর্টকাটে আমি বিশ্বাস করি না, আমি সবসময় ভ্যালু পুট করে অঙ্ক করি। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি লেস দ্যান 0 সিম্বলের জন্য এই পোর্শনটা আসবে, তো এখানে c বিলংস টু 49/4, 24। তাহলে এখন দেখো এই দুটো রেঞ্জ আমার বেরিয়েছে, এই দুটো রেঞ্জের আবার যদি ইন্টারসেকশন নিই তাহলে আমার আলটিমেটলি সিটা কি দাঁড়াবে। দেখো ইন্টারসেকশন নেওয়ার জন্য সহজ উপায় বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। 4 24, 4 এখানে আছে, 24 এখানে আছে, 49/4 হচ্ছে 12.25, তাহলে 4 24-এর মাঝে হবে 49/4,
তাহলে একটা জিনিস দেখো, এদের দুজনের ইন্টারসেকশন কিন্তু এই পোর্শনটাই হবে 49/4 থেকে 24 পর্যন্ত। তাহলে আলটিমেটলি সি এর রেঞ্জটা বেরোবে 49/4 থেকে 24 পর্যন্ত। এবার বলছে সি এর ইন্টিগ্রাল ভ্যালুস কতগুলো হবে। 49/4 মানে আমি বলেই দিচ্ছি 12.25। তাহলে 12.25 থেকে 24 এর আগে পর্যন্ত কতগুলো সি এর পূর্ণ সংখ্যায় মান পাবে। 12.25 এর পর আমি পাচ্ছি 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23. Total number of integral values of C is 11. That is option number A. Option A is the correct answer here. দেখো নেক্সট আরও একটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যেটা আবারও জেই মেন্স 2019-এর কোশ্চেন, টাটকা কোশ্চেন তোমাদের সামনে হাজির করছি। কীরকম কোশ্চেন আসবে তোমরা বুঝতেই পারছো, লোকেশন অফ রুটস থেকে। এখানে কোশ্চেনটা বলছে দ্য নাম্বার অফ ইন্টিগ্রাল ভ্যালুজ, আবার ইন্টিগ্রাল ভ্যালুজ, দ্য নাম্বার অফ ইন্টিগ্রাল ভ্যালুজ অফ এম ফর হুইচ the quadratic expression 1 plus 2m x square minus 2 into 1 plus 3mx plus 4 into 1 plus m, যেখানে x গুলো সব রিয়েল নাম্বার, is always positive, is এখানে চারটে অপশান। অর্থাৎ এখানে বলতে চাইছে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন দেওয়া আছে, সেই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের এম হচ্ছে প্যারামেট্রিক প্যারামিটার, সেই প্যারামিটার এম এর ভ্যালু কি হবে যখন এই এক্সপ্রেশনটা অলওয়েজ পজিটিভ। দেখো এতক্ষণ আমরা যে 6টা কেস পড়েছি লোকেশন অফ রুটসের, সেই 6টা কেসের মধ্যে কোনো কেসেই কিন্তু এই অঙ্কটা পড়ছে না। তাহলে কি করবে, তোমার মূল লক্ষ্য হচ্ছে ওই 6টা কেসের বাইরেও যদি কোনো কেস আসে তোমাকে কন্ডিশনটা এখান থেকে অ্যাচিভ করতে হবে। কন্ডিশনটা যদি অ্যাচিভ করতে পারো, সেই কন্ডিশন থেকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এম এর রেঞ্জ বার করব। তো আমার এখানে কন্ডিশনটাকে অ্যাচিভ করতে হবে। সবার ফার্স্ট এক্সপ্রেশনটাকে আমি নাম দেবো এফ এক্স, দ্যাট ইজ 1 plus 2m into x square minus 2 into 1 plus 3mx plus 4 into 1 plus m। এই যদি আমার কোয়াড্রেটিক এক্সপ্রেশন হয়, আমাকে কি বলে দিয়েছে, এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা অলওয়েজ পজিটিভ। অলওয়েজ পজিটিভ আমি আগের দিন যখন গ্রাফ ড্র করি বলেছিলাম কীরকম দেখতে হবে। এফ এক্সটা যদি এক্স অ্যাক্সিসের ওপরে কমপ্লিটলি লাই করে, কমপ্লিটলি যদি অ্যাবাভ এক্স অ্যাক্সিস থাকে, দেন এফ এক্স উইল বি পজিটিভ। দ্যাট মিনস দিস টাইপ অফ কার্ভ উইল বি অলওয়েজ পজিটিভ। তাহলে এখানে অলওয়েজ পজিটিভ যদি হয় তাহলে নিশ্চয়ই এটার গ্রাফটা এরকম হবে। এবার তোমরা বলবে তাহলে স্যার এরকম কেন হবে না, এরকম হবে না তার কারণ হচ্ছে এটা যদি এরকম হয় তাহলে এটা এখানেই শেষ নয়, এইভাবে নামতে থাকবে। নামতে থাকার অর্থই হচ্ছে তার কোনো একটা পোর্শন কিন্তু এক্স অ্যাক্সিসের বিলোতে লাই করবে, সেক্ষেত্রে সেই পোর্শনটুকুর জন্য এফ এক্সটা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এখানে সমস্ত এক্সের জন্য বলা আছে পজিটিভ, তাই এই চিত্রটা আমাদের এখানে গ্র্যান্টেড নয়। তো এই একটাই মাত্র চিত্র আমাদের এখানে হবে। এবার এই গ্রাফটা থেকে তোমরা কি বুঝতে পারছো, যারা আগের দিন আমার গ্রাফের ক্লাসটা দেখোনি তারা বুঝতে পারবে না, তো ছেড়ে দাও, চিন্তা করার কারণ নেই, আগের ক্লাসটা দেখো তারপর এটা বুঝতে পারবে। গ্রাফ থেকে আমরা বুঝতে পারছি যেহেতু এক্স অ্যাক্সিসকে কাটও করছে না, টাচও করছে না, টাচ করলেই একটা পয়েন্টে এফ এক্সের ভ্যালু 0 আসতো, যেহেতু 0 নয় পজিটিভ, অর্থাৎ এফ এক্স গ্রেটার দ্যান 0 বলা আছে, তাই আমি একে টাচও করাইনি কাটও করাইনি। টাচ করেনি কাট করেনি এরকম কেস হলে ডি এর ভ্যালু কি হয়, ডিটা কি হয়, অবভিয়াসলি ডিটা স্যার লেস দ্যান 0 হয়, কারণ ডি লেস দ্যান 0 মিনস কমপ্লেক্স রুট আছে, তাই টাচ করছে না কাট করছে না। সাথে সাথে যেহেতু এটা পজিটিভ আপওয়ার্ডস আছে ওপেনিংটা, এটা কিন্তু কি হবে আগের দিন বলে দিয়েছি, আপওয়ার্ডস মানে এটা গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমি দুটো কন্ডিশন অ্যাচিভ করে নিয়েছি, ডি লেস দ্যান 0 এ গ্রেটার দ্যান 0। এটা আমাদের প্রিভিয়াস যে লোকেশন অফ রুটসের 6টা আমি ক্লজ পড়িয়েছি, 6টা ক্লজের কোনোটা থেকেই স্যাটিসফাই না করে নতুন করে আমাকে কন্ডিশন ডিফাইন করতে হলো। এরকম প্রবলেম তোমাদের কাছে নিয়ে আসার একটাই কারণ যে দেখে ঘাবড়ে যাতে না যাও, নতুন করে আমাদেরকে কন্ডিশন ডিফাইন করতে হলো। তো এই দুটো কন্ডিশনকে আমি এবার দেখাবো সিমিলারলি, সেখান থেকে রেঞ্জ বার করবো, আর কোনো অসুবিধা নেই। ডি লেস দ্যান 0 মানে এর ক্ষেত্রে ডি হবে কত, 4 into 1 plus 3m এর হোল স্কোয়ার মাইনাস 4 into 1 plus 2m into 1 plus m into 4, এটা হচ্ছে লেস দ্যান 0। এটাকে সিম্পলিফাই করব, 4 into 1 plus 9m স্কোয়ার প্লাস হবে 6m মাইনাস এটা হবে 4 4 16 ইন্টু, এটাকে আমি প্রোডাক্ট করলে কি হবে 1 plus 2m, ওকে, তারপরে কি হবে প্লাস m plus 2m স্কোয়ার লেস দ্যান 0। এখান থেকে আমি কি পাবো 4 plus 36m স্কোয়ার প্লাস 24m মাইনাস 16 মাইনাস 32m প্লাস 16m, এটা মাইনাস 16m অ্যান্ড মাইনাস 32m স্কোয়ার লেস দ্যান 0।
এবার আমি যদি এটাকে সিম্পলিফাই করি দেখো কি হবে 36m² এখানে -32m², দ্যাট মিনস 4m স্কোয়ার। তারপর দেখো 24m -32m 16m, দ্যাট মিনস -48m অ্যান্ড +24m -24m, অ্যান্ড এখানে 4 আছে, এখানে -16 আছে, তো -16 and 4 দ্যাট ইজ -12 লেস দ্যান 0। অ্যান্ড ইফ উই টেক কমন 4 কমন নিই তাহলে এখান থেকে 4 কমন নিলে পড়ে থাকবে m² -6m -2 -3 লেস দ্যান 0, 4 কমন নেওয়া হচ্ছে। এটা থেকে আমি m এর কী ভ্যালু পাবো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন m, এটাকে আমি মিডিল টার্ম ফ্যাক্টর করতে গেলে তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর হবে না, এটাকে আমাদেরকে সিধরাচেরিয়া লাগাতে হবে। সিধরাচেরিয়া লাগিয়ে আমরা m এর ভ্যালুটা বার করব। m এর ভ্যালুটা বার করার পর এটাকে আমি ফ্যাক্টরাইজ করব। দেখো m এর ভ্যালুটা কি আসবে, প্রথম হচ্ছে -b, দ্যাট মিনস 6 ± √b² - 4ac মানে হচ্ছে 36 মাইনাস +12/2, এটাকে সিম্পলিফাই করলে দেখো 6 প্লাস মাইনাস ভেতরটা আসছে 36 + 12 মানে 48, √48 মানে কি হবে, √48 মানেই কিন্তু হচ্ছে 16 × 3, দ্যাট মিনস 16 মানে হচ্ছে 4, সো 4√3/2, তার মানে এটা হচ্ছে 3 ± 2√3। তাহলে আমাকে একটা ফ্যাক্টরাইজ করতে গেলে কিভাবে করতে হবে, m একবার হবে -3 -2√3, আর একবার কি হবে, আর একবার হবে ইন্টু m -3 + 2√3 লেস দ্যান 0। ঠিক ওয়েভি কার্ভ মেথড ফেলবো, ওয়েভি কার্ভ মেথড ফেলে আমি বার করব অবভিয়াসলি -3, এটা হচ্ছে একবার হচ্ছে 3 - 2√3 আর ডান দিকে থাকবে 3 + 2√3। এখন 3 + 2√3 থেকে বড় কোনো যদি আমি ভ্যালু এখানে m এর জায়গায় বসাই, অবভিয়াসলি পুরোটাই পজিটিভ, তো এখানে পজিটিভ আসবে। এদের মাঝে কোনো ভ্যালু নিলে অবভিয়াসলি এটার ক্ষেত্রে নেগেটিভ হবে, এটার ক্ষেত্রে পজিটিভ হবে, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, আর এটার ক্ষেত্রে আবারও পজিটিভ আসবে। তো আমার এখানে সিম্বল বা সাইন কি আছে এক্সপ্রেশনে, নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে এই পোর্শনটা নিতে হবে। তাহলে m এর ভ্যালু m বিলংস টু এটা থেকে পাচ্ছি 3 - 2√3, 3 + 2√3। ঠিক আছে, আরও একটা কন্ডিশন আমাদের হাতে আছে, দেখো a > 0, a মানে কত 1 + 2m which is greater than 0, that means m এখানে কি হয়ে যাবে, m হয়ে যাবে greater than -half, that means m belongs to কি হবে, ওপেন -half, ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এই দুটো রেঞ্জের যে ইন্টারসেকশন হবে সেটাই হবে m এর ফাইনাল রেঞ্জ। এখন এই দুটো রেঞ্জের ইন্টারসেকশন কি হবে, তার জন্য আমাকে 3 - 2√3 এর ভ্যালুটা জানতে হবে, এটা হয় -0.46 সামথিং। ঠিক একইভাবে -half মানে হবে -0.50 অ্যান্ড 3 + 2√3 হবে 6.46। এবার দেখো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ইন্টারসেকশনটা তাহলে আমার দাঁড়াবে কিন্তু এইটাই। ওকে, যেহেতু -0.5টা এর থেকে ছোট তাই ইন্টারসেকশনটা হয়ে যাবে 3 - 2√3, 3 + 2√3। ওকে, তাহলে এইটা যদি হয় m এর ফাইনাল রেঞ্জ, তাহলে m এর আমাকে কি বার করতে বলেছে, ইন্টিগ্রাল ভ্যালুজ অফ m। এখন এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রাল ভ্যালুজ মানে আমি বললাম পূর্ণ সংখ্যায় মান বার করতে হবে, তো পূর্ণ সংখ্যায় মান কি হবে, 3 - 2√3 মানে হচ্ছে -0.46 আর এটা মানে হচ্ছে 6.46। তাহলে এদের দুজনের মাঝখানে কি কি পূর্ণ সংখ্যায় মান আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে অ্যান্ড 6 আছে। তাহলে টোটাল আমার কতগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6, টোটাল 7 নাম্বারস অফ ইন্টিগ্রাল ভ্যালুজ আর প্রেজেন্ট হেয়ার। তো আমার এখানে অপশান দেখো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন আমরা তুলে নিয়ে এসেছি WBJEEর কোশ্চেন, যেটা 2016 সালে এসেছিল। কোশ্চেনটা কি বলছে আমরা ঝটপট দেখে নেব। দ্য নাম্বার অফ ভ্যালুজ অফ কে, খেয়াল করবে নট ইন্টিগ্রাল ভ্যালুজ, অনলি নাম্বার অফ ভ্যালুজ অফ কে ফর হুইচ দ্য ইকুয়েশন x² - 3x + k = 0 হ্যাজ টু ডিস্টিংক্ট রুটস। ডিস্ট্রিক্ট রুটস এগুলো আন্ডারলাইন করো, ডিস্ট্রিক্ট রুটস লাইং ইন দ্য ইন্টারভ্যাল 0 1, 0 1 এর মধ্যে লাই করছে, এর দুটো সেপারেট রুট। তাহলে কতগুলো এখানে কে এর আমি ভ্যালু পাবো, যেখানে কেটা হচ্ছে প্যারামিটার। তাহলে আমার এখানে যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন fx দেওয়া আছে সেই fxটা কি, fxটা হচ্ছে x² - 3x + k ইজ দ্য প্যারামিটার হেয়ার। বুঝতেই পারছো, বলা হচ্ছে যে এই fx এর
যে দুটো সেপারেট রুট আছে এবং সেই দুটো সেপারেট রুট কি করছে না 0-1 ইন্টারভ্যালে লাই করছে, তাহলে কে এর কতগুলো পসিবল ভ্যালুস পাওয়া যাবে, কে এর রিয়েল ভ্যালুস কতগুলো পাওয়া যাবে। তাহলে দেখি বুঝতে পারছো যে দুটো গিভেন নাম্বারের মধ্যে রুটস লাই করছে, মানে আমরা কেস 6-এ চলে যাচ্ছি। কেস 6-এ কী ছিল, দুটো গিভেন নাম্বার K1 K2-র মধ্যে রুটস লাই করতো আলফা বিটা। সেক্ষেত্রে কি হতো না, এখানে যেহেতু দেখো এটা হচ্ছে গ্রেটার দ্যান 0, তাহলে ওপেনিং আপওয়ার্ডস হয়ে যাবে এবং কে এর ভ্যালুটা এখানে K1 K2-র ভ্যালুটা কিন্তু K1 = 0, K2 = 1। কেস 6-এর মতো, কেস 6-এ আমরা 4টে কন্ডিশন পেয়েছিলাম। এখানে যেহেতু বলে দেওয়া আছে সেপারেট রুট, তার মানে অবভিয়াসলি একটা কন্ডিশন ডি গ্রেটার দ্যান 0, ডি গ্রেটার ইকুয়ালস টু হবে না, কারণ সেপারেট রুট ইকুয়ালস রুটের কোনো কন্ডিশন নেই। 2 নম্বর আমাদের কন্ডিশন কী ছিল, ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেট K1 K2-র মধ্যে হবে, দ্যাট মিনস 0 লেস দ্যান -b/2a লেস দ্যান 1। এবার এখানে -b/2 এর ভ্যালুটা কী হবে সেটা ক্যালকুলেট করতে হবে। -b/2a হচ্ছে 3/2 লেস দ্যান 1। এটা থেকে আমার কোনো কন্ডিশন আসবে না, এতে কে নেই, অতএব এটা বাদ যাবে। 3 নম্বর কন্ডিশন কী ছিল, a × f of k গ্রেটার দ্যান 0। এখানে a মিনস 1, f of k মিনস f of k1, অ্যাকচুয়ালি f of k1 মিনস f of 0 গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস 1 × f of 0 মানে হচ্ছে k, দ্যাট ইজ গ্রেটার দ্যান 0। অ্যান্ড কন্ডিশন 4 কী ছিল, a × f of k2 গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ f of 1 গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস এখানে কি হয়ে যাবে না 1 - 3, দ্যাট মিনস হচ্ছে -2 + k গ্রেটার দ্যান 0, এখান থেকে ইমপ্লাই করবে k গ্রেটার দ্যান 2। আচ্ছা, তাহলে আমি 3, 4 এবং 1 নম্বর এই তিনটে কন্ডিশনের যে ইন্টারসেকশন হবে তার থেকে আমরা কে এর ভ্যালু পাবো। এখন ডি গ্রেটার দ্যান 0 মানে কি, ডি এখানে কত আসছে সেটা দেখব। ডি এখানে আসছে 9 - 4k, দ্যাট ইজ গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস এখান থেকে আমি কে পাবো লেস দ্যান 9/4। তাহলে এখানে কে লেস দ্যান 9/4, এখানে কে গ্রেটার দ্যান 0, এখানে কে গ্রেটার দ্যান 2। এই তিনটের ইন্টারসেকশন করলে কি হবে, ভালো করে নাম্বার লাইনে ফেলো। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, আর 9/4 মানে হচ্ছে 2 এর থেকে সামথিং একটু বড়, 2.25, ধরো এটা হচ্ছে 9/4। তাহলে এবার একটা জিনিস দেখো, কে 0-এর থেকে বড় অর্থাৎ এই পোর্শনটা, কে 2-এর থেকে বড় অর্থাৎ এই পোর্শনটা, অ্যান্ড কে 9/4 থেকে ছোট মানে এই পোর্শনটা। তাহলে কমন পোর্শন সবকটার ইন্টারসেকশন আসবে কে বিলংস টু 2,9/4। এখন এই 2 আর 9/4 মধ্যে কে এর কতগুলো ভ্যালুস আছে কেউ কি বলতে পারবে? সম্ভব নয়। কে এর ইন্টিগ্রাল ভ্যালুসের কথা বলেনি, রিয়েল ভ্যালুস বলেছে, এবং দুটো রিয়েল নাম্বারের মাঝে আমরা জানি অসংখ্য রিয়েল নাম্বার থাকে। তাহলে 2 আর 9/4 মাঝে কে এর ইনফাইনাইটলি মেনি ভ্যালুস আছে। সেই এখানে আমাদের কিন্তু অপশান সি, ইনফাইনাইটলি মেনি টাইম অর ইনফাইনাইটলি মেনি ভ্যালুস অফ কে লাইং ইন দ্য ইন্টারভাল। ওকে, তো এক্ষেত্রে অ্যান্সার বা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমাদের লোকেশন অফ রুটস থেকে মোটামুটি আমরা সব কিছু বুঝতে পেরেছি আশা করছি। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানাও, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা তোমাদের যে কোনো সমস্যা পোস্ট করতে পারো, আমি তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এরপরে লাস্ট কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা জিনিস পড়বো, যেটা বিগত বছরে আমরা দেখলাম 2021 সালেই যেই মেন্সে এসছে, ইনফাইনাইট রিপিটেশনের একটা অঙ্ক। এই অঙ্কগুলো সাধারণত রিসেন্ট ইয়ারে দিচ্ছে। আমরা ছোটোবেলায় এরিথমেটিকে এই ধরনের অঙ্ক পড়ে এসেছি, সিঁড়ি ভাঙা অঙ্ক বলতাম আমরা ছোটোবেলায়। তো এই ইনফাইনাইট রিপিটেশনের অঙ্ক যেই মেন্সে কীরকমভাবে দিচ্ছে এবং সেগুলো কিভাবে সলভ করতে হয়, আমি একটা রিসেন্ট ইয়ারের অঙ্ক করিয়ে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করব এই অঙ্কগুলোর জটিলতা কিছু নেই। আশা করব এর পরবর্তীকালে যদি এরকম ইনফাইনাইট রিপিটেশন দিয়ে কোনো প্রবলেম আসে তোমরা সেটা সলভ করতে পারবে। তাহলে চলো দেখে নিই রিসেন্ট ইয়ারে আসা ইনফাইনাইট রিপিটেশনের দ্বারা যেই মেন্সের একটি অঙ্ক। তো একদম রিসেন্ট একটা অঙ্ক নিয়ে এসেছি, যেটা যেই মেন 2021-এ এসছে, মার্চ অ্যাটেম্পটের কোশ্চেন এটা। দেখো এই রকম টাইপের অঙ্কগুলোকে বলা হয় ইনফাইনাইট রিপিটেশন। দেখো এইভাবে চলছে 4 + 1/5 + 4 + এইভাবে চলতে চলতে ইনফাইনাইট টাইমস আছে। এগুলোকে কিভাবে সলভ করবে, বা এরকম অঙ্ক দিতে পারে যে x = √2 এটা +√2 আবার +√2 প্লাস ডট করে ইনফাইনাইট টাইমস। তো এই রকম প্রবলেমগুলোকে কি করে সলভ করবে সেটাই আমি একটা প্রবলেম করিয়ে দিয়ে বুঝিয়ে দেবো। এর ওপর কোনো থিওরি কিছু নেই, প্রবলেমটা সলভ করার পদ্ধতিটা জানলেই এই জাতীয় সমস্ত প্রবলেম তোমরা সলভ করতে পারবে। সবার প্রথম দেখো তোমাদেরকে খুঁজে বের করতে হবে রিপিটেশনটা কোনখান থেকে স্টার্ট হয়েছে। তো এই প্রবলেমটা যদি আমি দেখি, এখানে দেখো ভ্যালু অফ এটা বলা হয়েছে।
সবার প্রথমে আমরা এটাকে কি করে নেব, এটা x সমান ধরে নেব 4 প্লাস 1/5 প্লাস 1/4 প্লাস 1/5 প্লাস 1/4 প্লাস ডট 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 ইনফাইনাইট। এখন একটা জিনিস খেয়াল করো, রিপিটেশনটা কোনখান থেকে হচ্ছে, 4 প্লাস 1/5 প্লাস আবার 1/4 প্লাস 1/5 প্লাস, তাহলে রিপিটেশনটা দেখো স্টার্ট হয়েছে তোমাদের এই জায়গাটা থেকে। ভালো করে খেয়াল করে দেখো এই রিপিটেশন কোথা থেকে স্টার্ট হচ্ছে, এই জায়গাটা খুঁজে বার করতে পারলে অঙ্কর মধ্যে কিন্তু আর কিচ্ছু নেই। এবার আমি যদি এখানে এটা করি, দেখো এক্স এর ভ্যালু হচ্ছে 4 প্লাস 1/5 প্লাস এত, তাহলে 4 প্লাস 1/5 প্লাস 1 এই পোর্শনটা যেহেতু রিপিটেশন, সরি এই জায়গাটা নয়, এই নিচে থেকে শুরু হচ্ছে ইনফাইনাইট রিপিটেশনটা, এই জায়গাটা খেয়াল করো। ওকে, তো এই জায়গাটা দেখো আবার ঘুরিয়ে এক্সটা চলে এসছে, এইটা মানেই কিন্তু পুরোটা আবার এক্স, 4 প্লাস 1/5 প্লাস 1/4 প্লাস এইভাবে চলতেই রইলো প্রথমটার মতোই। তাহলে এই জায়গাটার বদলে আমি এক্স বসিয়ে দেবো, এই ইনফাইনাইট রিপিটেশনটা খুঁজে বের করে এক্স বসিয়ে দেওয়ার পর আর তোমাদের বিশেষ কোনো কাজ নেই, সিম্পলিফাই করো এটাকে জাস্ট, এখানে হবে 4 প্লাস এটা হয়ে যাবে তাহলে x/5x প্লাস 1 x ইকুয়ালস টু, এটাকে আমি যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে হবে 5x স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 4, সরি এখানে এটাকে এলসিএম নিয়ে নাও আগে, এলসিএম নিয়ে তারপরে আমরা ডায়াগোনালি মাল্টিপ্লাই করব, এটা হবে 20x প্লাস 4 প্লাস এক্স। ওকে, এবার ডায়াগোনালি মাল্টিপ্লাই করো, 5x স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু এদিকে হচ্ছে 20x প্লাস এক্স 21x প্লাস 4। ওকে, ঠিক আছে, এরপর একদিকে নিয়ে এসো 5x স্কোয়ার, এটা হবে হয়ে যাবে -20x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করব, শ্রীধর আচারিয়া লাগিয়ে দেবো, সিম্পলি কোনো কিছু ভাবার প্রয়োজন নেই, -b মানে 20 প্লাস মাইনাস √b স্কোয়ার মানে 400, আর এখানে হচ্ছে 4 5 20, 4 20 80, দ্যাট মিন্স প্লাস 80/10, তাহলে কত হবে 20 প্লাস মাইনাস 480, 480 মানে √480, তার মানে এখান থেকে কি বেরিয়ে আসবে, এখান থেকে দেখো বেরিয়ে আসবে 480কে যদি আমরা করি তাহলে এটা হবে 16 × 30, ঠিক আছে, 16 মানে তো 4 বেরিয়ে আসছে, 30 থেকে কিছু বেরিয়ে আসবে কি, 30 থেকে কিন্তু কিছু বেরোবে না, তাই এটা আমাদের হয়ে যাবে 4√30/10। এখন ওপর নিচে 2 কমন নিয়ে ক্যান্সেল করে দিলে এটা আসবে, ওপর থেকে যদি আমি 2 নিই 10 প্লাস মাইনাস 2√30/5। ওকে, এবার এটাকে আমি ভেঙে দিই 10/5 মানে হচ্ছে 2 প্লাস মাইনাস 2/5√30। দেখো এখানে কোন অপশানটার সঙ্গে মিলছে, অপশান এ 2 প্লাস 2/5√30। খুব ইজি অঙ্ক, খালি তোমাদেরকে রিপিটেশনটা বুঝতে হবে, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে। যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যাট লাস্ট আসছে, তাই আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের চ্যাপ্টারতে এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, সাথে সাথে কোয়াড্রেটিক ইকুয়েশন কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে, যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, বেশ কিছু প্র্যাকটিস সেট আমরা আপলোড করব কোয়াড্রেটিক ইকুয়েশনের ওপর, তার সলিউশনও আমরা দিয়ে দেবো, হিন্টস সলিউশন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকলে অবভিয়াসলি যুক্ত হয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ভিডিও আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের টপিক নিয়ে, লিমিট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।